হুমায়ুন সিরিজে এই এপিসোডে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমার ঠিক বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে রামগঙ্গা। চারিদিকে পাহাড়, সূর্যের রোদ এসে পড়েছে জলের মাঝখানে, আর পুরো নীল রঙের একখানা রেখা জল চলে গেছে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। দিল্লি থেকে জিম করবেট হয়ে শুরু হয়েছিল আমাদের হুমায়ুন যাত্রা, তারপর একে একে রানীক্ষেত, কৌশানি, তারপরে মুন্সিয়ারি ঘুরে আজকে আমরা চলেছি চৌকড়ির দিকে। যাওয়ার পথে আমরা প্রথমে যাব পাতাল ভুবনেশ্বর, তারপরে যাব চৌকড়ি। এই মুন্সিয়ারি থেকে পাতাল ভুবনেশ্বরের দূরত্ব হচ্ছে মোটামুটি 130 কিলোমিটার মতো। তারপরে আবার ব্যাক করে আসতে হবে চৌকড়িতে। এই চৌকড়িটার মানে আরো 30-35 কিলোমিটার ব্যাক করলে ওই রাস্তাতেই পড়বে চৌকড়ি। আমরা প্রথমে যাচ্ছি পাতাল ভুবনেশ্বর। যাওয়ার পথে আমাদের সঙ্গে আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে রামগঙ্গা। আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে থাল। এই জায়গাটা রামগঙ্গার তীরে একটা জায়গা। মুন্সিয়ারি থেকে চৌকড়ি যাওয়ার পথে, চৌকড়ির বেশ কিছুটা আগে পড়ে এই থাল। এই জায়গাটা সম্বন্ধে একটা কথা বলি যে পিথোরাগড় ডিস্ট্রিক্টের এটা কিন্তু একটা অন্যতম পুরনো শহর, বহু পুরনো শহর, এবং এখানে একটা নবম শতাব্দীতে কাত্তুরি রাজাদের নির্মিত শিব মন্দির রয়েছে। সেইটা আমরা দেখে নিই একটু। একদম রামগঙ্গার তীরে অবস্থিত বহু পুরনো এই শিব মন্দিরে প্রবেশ করছি। এখানের আর্কিটেকচার দেখলেই এর প্রাচীনত্ব বুঝতে পারবেন। দেখুন, এটা কিন্তু একদম রাস্তার উপরে, আলাদা করে কোথাও যেতে হবে না, মেন রোডের ওপরেই এটা পড়বে। খুব সম্ভবত এইটা হচ্ছে মূল মন্দির। এই থাল কিন্তু আগে থেকেই, বহু প্রাচীনকাল থেকেই খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য কেন্দ্র এই পিথোরাগড় অঞ্চলের। এখানে আছে নন্দী মূর্তি, আর এইখানে হচ্ছে মন্দির। আমার ঠিক পেছনেই কিন্তু বয়ে যাচ্ছে রামগঙ্গা নদী। আমি মন্দিরের একদম মধ্যেই দাঁড়িয়ে আছি। এখন এই থাল জায়গাটাতে দুটো জিনিস দেখার আছে। একটা হচ্ছে এই মন্দিরটা, যেটা বহু পুরনো মন্দির। আরেকটা আছে এক হাতিয়া মন্দির বলে একটা মন্দির আছে, সেটা এখান থেকে বেশ কিছুটা দূরে বলে, সেটাও কিন্তু খুব পুরনো মন্দির, একটা পাথর কেটে বানানো হয়েছিল। যাই হোক, সেটাতে আমরা গেলাম না, কিন্তু এই মন্দিরটার প্রাচীনত্ব নিয়ে কিন্তু কোনো সংশয় নেই, যেটা একদম মেন রোডের ওপরে পড়বে, ইজিলি অ্যাপ্রোচেবল। এখানে আগে থেকে জিজ্ঞেস করে, বাইরে জিজ্ঞেস করে আমরা মন্দিরের মধ্যে ফটো তোলার অনুমতি পেলাম। দেখুন ভেতরটা দেখাই একটু। পাথরের গায়ে কত রকমের মূর্তি খোদাই করা। উপরের দিকটা দেখুন, এখানেও বহু রকমের মূর্তি আছে। আর এখানে আছে গর্ভগৃহ, শিবলিঙ্গ পূজিত হচ্ছে। আর প্রস্তর মূর্তি আছে শিব দুর্গার। এই মুন্সিয়ারি পাতাল ভুবনেশ্বর রুটে থল ক্রস করার পরে সব থেকে বড় শহর এই রুটে যেটা পড়বে থলের পরে, সেটা হচ্ছে বেরিনাগ। আমরা এখন যাচ্ছি বেরিনাগের মধ্য দিয়ে। এখান থেকে পাতাল ভুবনেশ্বরের দূরত্ব আরো 27 কিলোমিটার। জমজমাট একটা জনপদ এই বেরিনাগ, নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু পাহাড়ের ওপরে একটা বিখ্যাত নাগ মন্দির রয়েছে। আমরা সেখানে যাচ্ছি না, কিন্তু এই ইনফরমেশনটা শুধু শেয়ার করলাম। ক্রস করছি বেরিনাগ। ফাইনালি আমরা পৌঁছে গেছি পাতাল ভুবনেশ্বরে। এই পাতাল ভুবনেশ্বর এটা একটা লাইমস্টোন কেভ, এবং মানে বিশাল কেভ, অনেকগুলো রাস্তা রয়েছে, কেভের মধ্যেই অনেকগুলো রাস্তা রয়েছে। আমরা যাচ্ছি সেখানে। তার আগে আমরা দেখাই এইখানে যে গেটের মুখ থেকে হিমালয়ের যে অপরিসীম সৌন্দর্য। আমরা যদি একদম বাদিক থেকে ডান দিকে দেখাই, যেখানে আমাদের
এর আগের জায়গাগুলোতে নন্দা দেবী, ত্রিশূল এগুলো ছিল রানীক্ষেত কৌশানী থেকে, আর পঞ্চচুল্লি ছিল মুন্সিয়ারি থেকে। এখানে কিন্তু টানা আমরা এরকম একটা ভিউ পাচ্ছি, যেখানে সব কটা পিক একটা ফ্রেমে আসতে পারে। এই দিকে আছে পঞ্চচুল্লি, আর এই দিকে রয়েছে নন্দা দেবী ত্রিশূল। অপূর্ব সুন্দর। যাই হোক, আমরা এগিয়ে যাই পাতাল ভুবনেশ্বরের দিকে। যেতে যেতে পাতাল ভুবনেশ্বরের একটা গল্প বলি। সেটা হচ্ছে যে পাতাল ভুবনেশ্বরের যে লিজেন্ডারি স্টোরি, সেটা হচ্ছে যে এখানে প্রথম এটা খুঁজে পেয়েছিলেন এই কেভ সূর্যবংশীয় রাজা ঋতুপর্ণ ত্রেতা যুগে। কলিযুগে 1191-তে আদি শঙ্করাচার্য এই গুহার সন্ধান পান, এবং ভেতরে লাইমস্টোনের বহু স্ট্রাকচার রয়েছে। এটা আমরা পড়েছি, হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, আমি জানি না এখনো ভিডিওতে দেখাতে পারবো কিনা, কিন্তু বলা হয় যে এখানে 33 কোটি দেবতা রয়েছে। এই কোটি মানে কিন্তু টাইপস বা রকম, মানে 33 ক্রোর্স নয়। ভেতরে আমরা এগিয়ে যাই, সিঁড়ি দিয়ে নেমে কেভের মুখ আছে, সেখান থেকে কেভে প্রবেশ করতে হবে। এইরকম একটা জঙ্গলের ঘেরা রাস্তা দিয়ে, রাস্তাটা দেখুন কি অপূর্ব, হেঁটে যেতে হবে কেভ টেম্পলের মুখে। আর এই মন্দির কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়। এখন ঘড়িতে বেজেছে 3:15। আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। এই জায়গাটা হচ্ছে এই কেভ টেম্পলের এন্ট্রান্স, মানে কেভের এন্ট্রান্স নয়, মন্দিরের এন্ট্রান্স। এইরকম একটা জায়গা দিয়ে এখানে জুতো রেখে যেতে হবে ভেতরে। এই পাতাল ভুবনেশ্বরের মাহাত্ম্য, পাতাল ভুবনেশ্বরের সৌন্দর্য, এর অভিজ্ঞতা বর্ণনা করার মতো ভাষা সত্যিই আমার কাছে নেই। ভেতরে যে কি অসাধারণ, একবার না গেলে অনুভব করা সম্ভব নয়। অদ্ভুত সুন্দর পাথরের কারুকার্য রয়েছে, এবং স্থান মাহাত্ম্য সম্বন্ধে কিছু বলার নেই। এটা একবার এলেই বুঝতে পারবেন। গেটটা দেখাই, ভেতরে তো ছবি তোলা সম্ভব নয়। এটা হচ্ছে পাতাল ভুবনেশ্বরের গেটটা। এই গেটটা এখন বন্ধ হয়ে গেছে। ভেতরে আরেকটা গেট আছে। এই যে গেটটা দেখছেন, এর ভেতরের গেটটা দিয়ে প্রবেশ করতে হবে এর ভেতরে। এর ভেতরটা হচ্ছে এই রকম। এই জায়গাটা হচ্ছে পাতাল ভুবনেশ্বরের নাবার রাস্তা। জায়গাটা দেখুন, 4টে বেজে গেছে বলে ওনারা একটু পারমিশন দিলেন ভিডিও করার। অসাধারণ। এই মেন গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। 82টা সিঁড়ি আছে। পাতাল ভুবনেশ্বর দেখে আমাদের প্ল্যান ছিল হাটকালিকা বলে একটা জায়গা রয়েছে, এখানে কালী মন্দির রয়েছে, সেখানে আমরা যাব। কিন্তু হাটকালিকা দর্শনের সময় আর হলো না, তার কারণ এতেই দেখলাম যে চৌকড়ি পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে যাবে। এখানে একটা কথা বলে রাখি, ডাইরেক্ট চৌকড়ি হয়ে কিন্তু আমরা পাতাল ভুবনেশ্বরে, মানে আপনারা যখন মুন্সিয়ারি থেকে পাতাল ভুবনেশ্বর আসবেন, চৌকড়ি শহরের ওপর দিয়ে আসবেন না, রাস্তাটা বেরিনাগের ওপর দিয়ে আসবে। বেরিনাগ থেকে আবার যাওয়ার পথে আমরা চলে যাব চৌকড়ি। তা এখন বোঝাই যাচ্ছে সূর্যাস্ত হয়ে গেছে, চারিদিক আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। আমরা এগিয়ে যাই চৌকড়ির পথে। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। চলে এসেছি চাকৌরি। আমরা থাকবো হচ্ছে রিসর্ট নীল গগন। এবার আমরা আমাদের রুমে ঢুকবো। আমরা চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 204। এটা হচ্ছে আমাদের রুম। লাগেজ আগেই চলে এসেছে। কেমন জার্নি করলে? অনেক লম্বা জার্নি হয়েছে আজকে একটা। এবারে দেখি আমরা এই স্টেটা কেমন হয়। গুড মর্নিং ফ্রম চৌকড়ি। একটু আগেই সূর্যোদয় হয়েছে। আমার ঠিক পেছনে সূর্য দেখা যাচ্ছে, সূর্যের রক্তিমাভা।
আমরা চলে এসেছি নীলগগন রিসোর্ট, মানে আমরা যেখানে আছি তার এখানে রেস্টুরেন্টের ওপরে একটা ভিউ পয়েন্ট আছে। এবং এখানে বলি যে রানীক্ষেত থেকে, কৌসানি থেকে বা মুন্সিয়ারি থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ভিউ আলাদা আলাদা। এবং এইখানের মানে এই চৌকড়ির বা আলমোড়ার এখানের বিশেষত্ব হচ্ছে এখান থেকে আপনি পুরো রেঞ্জটাই দেখতে পাবেন। মানে নন্দাঘণ্টি, ত্রিশূল, নন্দাদেবী, সঙ্গে পঞ্চচুল্লী। এখন আলো পড়েছে, পাহাড়ের পিকগুলো একদম সাদা হয়ে আছে, সেই দৃশ্যটা একবার দেখাই বেশি কথা না বলে। একটু আগেই সূর্যটা উঠেছে, পুরো জায়গাটা কিন্তু একদম লাল হয়ে আছে। মানে এখানের উপত্যকা এবং উল্টো দিকের পাহাড়গুলো লাল থেকে একটু আগেও আসার সময়ও দেখছিলাম লাল আছে, কিন্তু এখন দেখছি আজ সূর্যটা যতটা উঠছে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। চৌকড়ি থেকে কিন্তু নন্দাদেবী, ত্রিশূল রেঞ্জ এবং পঞ্চচুল্লী রেঞ্জের পুরো ভিউটা আপনি পাবেন। আজকে ওয়েদার ভিজিবিলিটি দুর্দান্ত। দেখুন এই দিকটায় আছে নন্দাদেবী, ত্রিশূল রেঞ্জ, আর তারপরে এই দিকটাতে আছে পঞ্চচুল্লী রেঞ্জ। বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু এই প্রপার্টিটা। এই বিল্ডিংটার ওপরে আমরা উঠেছিলাম, ওই দিকে রয়েছে আমাদের ঘর। এখানে একটা ফোয়ারা রয়েছে, কালকে দেখছিলাম বিকেলবেলা চলছিল। চৌকড়িতে যেখানেই থাকুন, শুধুমাত্র এই সকালে বা বিকেলের টাইমটাতে এইরকম একটা ভিউ পয়েন্টে চলে যাবেন। সেটা আপনার স্টেজ এখানে সেখানেরই ভিউ পয়েন্ট হোক বা অন্য কোথাও ভিউ পয়েন্ট হোক, এখানের যে দৃশ্যটা দেখবেন। আমাকে আসার আগে অনেকে বলেছিল যে রানীক্ষেতও যা, আলমোড়াও তাই, মুন্সিয়ারিও তাই। না, প্রত্যেকটা জায়গার ভিউ কিন্তু আলাদা আলাদা, এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনি হিমালয়কে একটা অন্যভাবে দেখতে পাবেন। এই দেখাটাই কিন্তু একটা বড় উপলব্ধি আপনার জীবনের। চৌকড়ি থেকে হিমালয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নীলগগন রিসর্ট থেকে বেরিয়ে গিয়েছি, আমরা এখন যাচ্ছি হাটকালিকা মন্দিরে। এখান থেকে নীলগগন যে রিসর্ট তার সেখান থেকে হাটকালিকা মন্দির হচ্ছে 36 কিলোমিটার, আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। চকৌড়ি এই জায়গাটা থেকে কি কি দেখবেন, এখন এই চকৌড়ি থেকে কি কি দেখবেন এটা ডিপেন্ড করছে আপনার প্ল্যানটা কিরকম হচ্ছে। যেমন চকৌড়ির মেন দুটো অ্যাট্রাকশন, যেটা চকৌড়ি থেকে মোটামুটি 35 কিলোমিটার, দুটোই 35 কিলোমিটার দূরে, দুটো রাস্তাটা একটু আলাদা। সেটা হচ্ছে পাতাল ভুবনেশ্বর, একটা আমরা কালকে দেখেছি, আর একটা ভাবিনি যে আসতে পারবো, কিন্তু আজকে আসতে পেরেছি মায়ের কৃপায়। সেটা হচ্ছে হাটকালিকা টেম্পল, যেটা গঙ্গলিহাট থেকে পাতাল ভুবনেশ্বর, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আবার 15 কিলোমিটার। সুতরাং একদিনে কিন্তু আপনি ইচ্ছা করলেই দুটো করে নিতে পারেন, কিন্তু পাতাল ভুবনেশ্বরে কিন্তু মিনিমাম 2 ঘন্টা টাইম হাতে রাখবেন। তার কারণ পাতাল ভুবনেশ্বরে একটা ব্যাচ ওয়াইজ যেতে হয়, অনেক সময় লাগে। আজকে আমরা এসেছি হাটকালিকা মন্দিরে। এই হাটকালিকা মন্দির হচ্ছে খুব জাগ্রত একটা মায়ের মন্দির, যেখানে বলা হয় যে এই পাতাল ভুবনেশ্বর এবং হাটকালিকা মন্দির দুটোতেই কিন্তু আদি শঙ্করাচার্য এসেছিলেন। এবং এই যে মন্দিরটা, এটা কিন্তু কুমায়ুন রেজিমেন্টের কাছে, মানে সেনাদের কাছে খুব জাগ্রত একটা মন্দির। এছাড়াও বহু মানুষ এখানে আসেন, আমরাও এসেছি এখানে। আর এই দুটো জায়গা ছাড়া আর কি দেখতে পারেন, যদি আপনি বাগেশ্বরে আগে না গিয়ে থাকেন, মানে আমরা যেমন কৌসানি থেকে মুন্সিয়ারি যাওয়ার সময় বাগেশ্বর গেছিলাম, তাহলে কিন্তু বাগেশ্বর ঘুরে নিতে পারেন। বাগেশ্বর থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 50 কিলোমিটার চৌকড়ি। আর আরেকটা জায়গায় ঘুরে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে জাগেশ্বর ধাম আজকে আমরা যাবো, যেতে যেতে আপনাদের তার গল্পও বলবো। চৌকড়ি থেকে জাগেশ্বরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 100 কিলোমিটার। আর যদি মুন্সিয়ারি দিকে যান, তাহলে থাল বা মুন্সিয়ারি যাওয়ার পথে যে সাইট সিন পড়বে, বিরথি ফলস, ওইগুলো ঘুরে নিতে পারেন। তা যাই হোক, আমরা এগিয়ে যাই, দর্শন করি হাটকালিকা মন্দির। কুমায়ুন রেজিমেন্টের একটা বিশ্বাস যে মা কালী
হাটকালিকা কুমায়ুন রেজিমেন্টকে রক্ষা করেন। এই গন্ডলি হাট যে জায়গাতে এটা অবস্থিত সেটা কিন্তু এখানের একটা বড় শহর, অনেক ছোট বড় দোকানপাট আছে। চলে এসেছি মা হাটকালিকার দুয়ারে। আমরা এখন একটুখানি এগিয়ে যাব, সামনেই মন্দির, চারিদিকে সবুজে সবুজ, তার মাঝখানে পাহাড়ের কোলে মা হাটকালিকার মন্দির। চারিদিকে ঘন্টা বাঁধানো। দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। 1400 শতকে চাঁদ রাজবংশের সময় কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। যদিও বেশ কিছু তথ্য অনুযায়ী আমরা দেখলাম যে 1200 শতাব্দীতে আদি শঙ্করাচার্য এসেছিলেন, সেখানে হয়তো মূল মূর্তি ছিল, কিন্তু তখনও মন্দির সেরকম ভাবে ছিল না। মন্দিরটা পরবর্তীকালে কিন্তু বহুবার রিনোভেশন হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আমরা এগিয়ে যাই মন্দিরের মধ্যে। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা বারণ, তার জন্য এখানেই ক্যামেরা বন্ধ করে আমরা মাতৃ দর্শন করে আসি। এটা হচ্ছে মূল মন্দির, ভেতরে হচ্ছে গর্ভগৃহ, কালো কষ্টি পাথরের তৈরি মায়ের মূর্তি, ভীষণ সুন্দর। আমরা এই মাত্র পুজো দিয়ে বাইরে বেরোলাম। মন্দিরের ঠিক উল্টো দিকেই এরকম একটা অগ্নিকুণ্ড রয়েছে, এবং এখানে স্থানীয় মানুষেরা বলেন যে এটা কিন্তু বহু বছর ধরে এভাবে জ্বলছে, কনস্ট্যান্ট এটাতে কাঠ দিয়ে যাওয়া হয়। খুব পবিত্র এই অগ্নিকুণ্ড। এখানে ভেতর থেকে যদি মন্দিরের চারদিকটা একবার দেখাই, একদম প্রকৃতির কোলে, কি অপূর্ব এই মন্দির। যদি আপনি চৌকড়ি থেকে ডাইরেক্ট জাগেশ্বর ধাম যান, তাহলে ডিস্টেন্স দেখাচ্ছে 105 কিলোমিটার, দেখাচ্ছিল 100 বা 105 কিলোমিটার, ডিপেন্ডিং অন যে কোন পয়েন্ট থেকে আপনি স্টার্ট করছেন। আর যদি আমাদের হোটেল থেকে দেখাচ্ছিল 105 কিলোমিটার। আর যদি আপনি চৌকড়ি থেকে এই পাতাল ভুবনেশ্বর বা হাটকালিকা হয়ে ঘুরে জাগেশ্বর যান, তাহলে কিন্তু কিছুটা বেশি রাস্তা অতিক্রম করতে হবে, মোটামুটি 125 থেকে 30 কিলোমিটার, যেভাবে আমরা যাচ্ছি। এগিয়ে যাই জাগেশ্বরের দিকে। তিনটা বলে একটা জায়গায় থেমেছি, এখানে আমাদের লাঞ্চ ব্রেক। এই লাঞ্চ ব্রেকে রুটি নিয়েছি, একদম তাওয়া রুটি, ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি, এটা আচার দিয়েছে, পেঁয়াজ, সাথে ডাল নিয়েছি। আলু ফুলকপির তরকারিটাকে পাহাড়ি স্টাইলে বানানো, অপূর্ব লাগবে। মেন রোড থেকে একটা রাইট টার্ন নিয়ে প্রায় 3 কিলোমিটার এরকম জঙ্গলে ঘেরা একটা রাস্তা দিয়ে চলে আসতে হবে জাগেশ্বর ধামে। আমরা এগিয়ে চলেছি জাগেশ্বর ধামের দিকে। আলমোড়া থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান। চকৌড়ি থেকে 100 কিলোমিটার দূরে। আমরা চকৌড়ি থেকে এসেছি। কি অসাধারণ, শুধু জায়গাটা দেখুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2500 বছরের পুরনো বেশ কিছু নিদর্শন পেলেও এখন যে মূল স্থাপত্যগুলো দেখছি আমরা, সেগুলো কিন্তু কাত্তুরি এবং চাঁদ রাজাদের আমলে নির্মিত হয়েছে। মূলত প্রচুর মহাদেবের মন্দির, আধ্যাত্মিক এবং শৈল্পিক এক মেলবন্ধন ভারতবর্ষের।
এই জায়গায় এলে দেখতে পাবেন। ভ্যালি অফ গডস, জাগেশ্বরে দাঁড়িয়ে আছি আমরা, আলমোড়া থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। কি অসাধারণ কারুকার্য শুধু দেখুন। সন্ধ্যেবেলা কিন্তু পুরো জায়গাটায় আলো জ্বলে ওঠে। এখন বাজে ঘড়িতে 5:15, এখনই আলো জ্বলে উঠেছে। শীতকাল বলে প্রায় সূর্যাস্ত হয়ে গেছে এবং অন্ধকারও প্রায় নেমে এসেছে। এখানে এই যে বড় মন্দিরটা, বুঝতে পারছেন যে কত মন্দির এই পুরো কম্পাউন্ডটাতে রয়েছে। এর গায়ের কারুকার্যগুলো একটু দেখাই, দেখুন শুধু। প্রাচীন ভারতবর্ষের আধ্যাত্মিক এবং শৈল্পিক নিদর্শনের এক অদ্ভুত মেলবন্ধন। এই জায়গাটা দেখুন, অনেকগুলি মন্দির একদম কাছাকাছি রয়েছে। আর এটা হচ্ছে মূল মন্দির। এখন সন্ধ্যারতি শুরু হচ্ছে। অপূর্ব সন্ধ্যারতি দেখে আমরা এগিয়ে যাব বিনসারের দিকে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বিনসারে গিয়ে।